বন্ধুরা, যখন কেউ আপনার কষ্টার্জিত উপার্জন আপনার থেকে চায় তখন তাদের লজ্জা পাওয়া উচিত, কিন্তু হয় এর উল্টোটা, লজ্জিত আপনি হন। কেন? কারণ আপনি একটি মানসিক ব্ল্যাকমেলের শিকার হন। আজ আমরা এই ভয়কে গোড়া থেকে দূর করব। আজ আমি আপনাকে 5টি প্রশ্ন দেব, যা জিজ্ঞাসা করতেই আপনার কাছে টাকা চাইতে থাকা ব্যক্তি দৌড়ে পালিয়ে যাবে। আর মজার বিষয় এটা হলো যে আপনি তাদের চোখে খারাপও হবেন না। সম্পর্ক এবং অর্থের গণিত খুবই অদ্ভুত হয়ে থাকে। আমরা প্রায়শই শুনি যে প্রয়োজনে আমাদের প্রিয়জনদের সাহায্য করা উচিত, কিন্তু আচার্য চাণক্য এই অনুভূতিকে ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখেছিলেন। তিনি বিশ্বাস করতেন যে ঋণ বা ধার দেওয়া হলো একটি উইপোকা, যা কেবল টাকাই খায় না, এর সঙ্গে সঙ্গে সেই সম্পর্ককেও নষ্ট করে যার উপর এটি স্থাপিত। আপনি শুধু নিজের অতীতের অভিজ্ঞতার কথা মনে করুন। আপনি কতবার কোনো নিকট আত্মীয় বন্ধুকে টাকা ধার দিয়েছেন আর তারপর সেই ব্যক্তি আপনার জীবন থেকে উধাও হয়ে গেছে, অথবা যখন আপনি নিজের টাকা ফেরত চেয়েছেন তখন আপনি খলনায়ক হয়ে গেছেন। সমস্যা টাকা দেওয়াই নয়, সমস্যা হলো ওই পদ্ধতির মধ্যে যেখানে আপনি এই পরিস্থিতি সামলাচ্ছেন। বেশিরভাগ মানুষই এই জন্য নিজের টাকা হারিয়ে ফেলে, কারণ তারা না বলার অপরাধ বোধে ভোগে। তারা মনে করে যে যদি মানা করি তাহলে সম্পর্ক ভেঙে যাবে, কিন্তু কঠিন সত্য এটা হলো যে টাকা দেওয়ার পর সম্পর্ক ভেঙে যাওয়ার সম্ভাবনা 100% বেড়ে যায়। আজ আমরা চাণক্যের অর্থনীতি এবং আধুনিক মনোবিজ্ঞান ব্যবহার করে এমন একটি প্রতিরক্ষামূলক ঢাল তৈরি করব, যা সাপকেও মেরে ফেলবে কিন্তু লাঠিটিকেও অক্ষত রাখবে। এই প্রশ্নগুলিতে যাওয়ার আগে আপনাকে টাকা চাওয়া ব্যক্তির মনের মনোবিজ্ঞান বুঝতে হবে, আর এটি অবিশ্বাস্যভাবে ভয়ঙ্কর হতে পারে। যখন কোনো আত্মীয় আপনার কাছে টাকা চায় তখন তারা আপনাকে একজন মানুষ হিসাবে নয়, বরং একটি সম্পদ হিসাবে দেখে। তাদের চোখে আপনি এমন একটি ব্যাংক যার কোনো কাগজপত্র নেই, কোনো সুদের হার নেই এবং কোনো নির্দিষ্ট ফেরতের তারিখও নেই। এটি তাদের দোষ নয়, এটি হলো সর্বদা সহজতম পথ বেছে নেওয়া মানুষের স্বভাব। ব্যাংক থেকে ঋণ নেওয়া একটি যন্ত্রণা, জামানত প্রয়োজন এবং জবাবদিহিতা প্রয়োজন, কিন্তু আপনার কাছ থেকে ঋণ বা ধার চাওয়া সহজ। আপনার সামনে তাকে শুধুমাত্র দুঃখী মুখ করে পুরনো স্মৃতিগুলিকে স্মরণ করতে হবে, আর সেখানেই আপনি ব্যর্থ হন। আবেগের বশে আপনি নিজের কষ্টার্জিত অর্থ, যা আপনি নিজের সন্তানদের ভবিষ্যতের জন্য এবং বার্ধক্যের জন্য জমা করে রেখেছিলেন, সেটিকেও এমন কারো হাতে তুলে দেন যেখানে তার ফেরতের কোনো নিশ্চয়তা নেই। চাণক্য বলেছিলেন যে ব্যক্তি তার সঞ্চিত সম্পদকে কঠোরভাবে রক্ষা করে না, সে শেষ পর্যন্ত তার পরিবারের বোঝা হয়ে ওঠে। অতএব আজ থেকে আপনাদের দাতার মতো চিন্তা করা বন্ধ করে একজন বিনিয়োগকারীর মতো চিন্তা করা শুরু করতে হবে। কিন্তু এই পরিবর্তন সহজ নয়। এটি করার জন্য আপনাকে চাণক্যের প্রথম নিয়মটি গ্রহণ করতে হবে, যা 90% মানুষ জানে না, আর সেই কারণেই তারা তাদের অর্থ হারায়। এই প্রথম নিয়মটি হলো তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া না দেওয়া। যখনই কেউ আপনার কাছে টাকা চায়, জরুরি অবস্থা যতই গুরুতর হোক না কেন, কখনো কোনো পরিস্থিতিতেই ঘটনাস্থলেই হ্যাঁ বা না বলবেন না। এটা শুনতে খুবই সহজ মনে হয়, কিন্তু ওই মুহূর্তের চাপ প্রচণ্ড বেশি থাকে। হতে পারে সামনের ব্যক্তি আপনার সামনে কাঁদছে, অনুনয় করছে, শপথ করছে, কিন্তু আপনাকে ওই মুহূর্তে পাথরে পরিণত হতে হবে। আপনাকে কেবল একটি বাক্য বলতে হবে যে আমি বুঝতে পারছি যে তুমি সমস্যায় আছো, কিন্তু আমার টাকা বিভিন্ন জায়গায় বিনিয়োগ করা হয়েছে। আমার অ্যাকাউন্ট চেক করতে হবে এবং আমার স্ত্রী বা বাবার সঙ্গে কথা বলতে হবে। আমি তোমাকে আগামীকাল বলবো। এই 24 ঘন্টার নিয়ম আপনার সবচেয়ে বড় অস্ত্র। এটা আপনাকে ভাববার সময় দেয়, কিন্তু আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো এটা সামনের ব্যক্তির মিথ্যাকে যাচাই করার একটি কৌশল। যদি তাদের প্রয়োজন সত্যি জীবন মরণের জন্য হুমকি স্বরূপ হয়ে থাকে, তাহলে তারা 24 ঘন্টা অপেক্ষা করবে না, তারা অন্য কারোর কাছে যাবে। কিন্তু যদি তারা জুয়া বা অন্য কোনো তুচ্ছ খরচের জন্য টাকা চাইতে থাকে, তাহলে তারা অপেক্ষা করবে। এই 24 ঘন্টার ব্যবধান তাদের কাছে এই ইঙ্গিত দেয় যে আপনি কোনো সহজ শিকার নন, আপনি নিজের সঙ্গে টাকা নিয়ে ঘুরছেন না। কিন্তু মনে রাখুন, সময় চাওয়া শুধুমাত্র একটি ঢাল, তরবারি নয়। আসল খেলা শুরু হয় যখন 24 ঘন্টা কেটে যায় আর আবার তাদের ফোন আসে। এখন আপনাকে সেটা করতে হবে যা একটি ব্যাংক করে, কিন্তু আপনার নিজের শর্তে। এখন আমরা চাণক্যের গুপ্তচর বৃত্তি বা যাচাইকরণ নামক পর্যায়ে প্রবেশ করছি।
24 ঘন্টা পরে যখন তারা আবার আপনার সাথে যোগাযোগ করবে, তখন আত্মরক্ষামূলক হবেন না। আপনার কাছে টাকা নেই কেন তা ব্যাখ্যা করার দরকার নেই, বরং আপনাকে আক্রমণাত্মক হতে হবে। আপনাকে প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে, আর এই প্রশ্নগুলি তাদের উদ্দেশ্যে প্রকাশ করা উচিত। যখন কোনো ব্যাংক আপনাকে ঋণ দেয়, তখন তারা জিজ্ঞাসা করে না যে আপনি কতটা সমস্যায় আছেন, তারা জিজ্ঞাসা করে যে আপনি কিভাবে ঋণ পরিশোধ করবেন। আপনাকেও একই কাজ করতে হবে, কিন্তু এই প্রশ্ন জিজ্ঞাসা করার পদ্ধতি খুবই কৌশলগত হওয়া উচিত, যাতে আপনাকে অভদ্র মনে না হয়। আপনাকে যে প্রথম প্রশ্নটি তাদের জিজ্ঞাসা করা উচিত সেটা হলো, ভাই, আমি সাহায্য করার চেষ্টা করতে পারি, কিন্তু প্রিমিয়াম পরিশোধ করার জন্য আগামী 3 মাসের মধ্যে আমার এই টাকা ফেরতের প্রয়োজন। তাহলে তোমার পরিশোধের সঠিক পরিকল্পনা কি সেটা বলো। তুমি টাকা কোথায় পাবে? এই প্রশ্নটি একটি মনোবৈজ্ঞানিক বোমা। ধ্যান দিন, আপনি এটা জিজ্ঞাসা করছেন না যে তুমি কখন পরিশোধ করবে, আপনি এটা জিজ্ঞাসা করছেন যে তুমি টাকা কোথায় পাবে। একজন সৎ ব্যক্তির একটি সুনির্দিষ্ট পরিকল্পনা থাকবে। উদাহরণস্বরূপ, আমার জমানো টাকা ম্যাচিওর হতে চলেছে, অথবা আমার বেতন আসতে চলেছে। কিন্তু যে আপনাকে প্রতারণা করতে চায়, সে এই প্রশ্নের মাধ্যমে বোকা বানাবে। তারা অস্পষ্ট হওয়ার চেষ্টা করবে। তারা এই সব বলবে যে, আরে ভাই, চিন্তা করো না, আমি তোমাকে এই টাকা ফেরত দিয়ে দেব, তুমি কি আমাকে বিশ্বাস করো না? যখন তারা এই কথা বলবে, তখন বুঝতে হবে যে বিপদ আছে। এই বিশ্বাস শব্দটি ব্যবহার করে আপনাকে সেই ফাঁদে ফেলা হচ্ছে। এখানে আপনাকে চাণক্যের নির্মম স্পষ্টতা ব্যবহার করতে হবে। আপনাকে তার চোখের দিকে তাকিয়ে বলতে হবে যে বিশ্বাস, ভরসা তো ঈশ্বরের ওপরও আছে, কিন্তু লাইনে অপেক্ষা করার পরেই প্রসাদ পাওয়া যায়। দেখো, আমাদের সম্পর্ক টাকার চেয়েও গুরুত্বপূর্ণ। যদি তোমার কাছে ঋণ পরিশোধের কোনো সঠিক উৎস না থাকে আর তুমি টাকা ফেরত দিতে না পারো, তাহলে আমি নিজের টাকা হারিয়ে যতটা দুঃখী না হব, তার থেকেও বেশি আমি তোমাকে হারিয়ে দুঃখিত হব। আর টাকার কারণে আমি এই সম্পর্ক নষ্ট করতে চাই না। দেখুন, আপনি কি করলেন? আপনি তো না বলেননি, আপনি শুধুমাত্র বলটি তার কোর্টে ফেলে দিয়েছেন। আপনি এটা প্রমাণ করে দিলেন যে আপনি টাকার লোভী নন, আপনি সম্পর্কের রক্ষক। এই যুক্তি তাকে বাকরুদ্ধ করে দেয়। সে আপনার সাথে তর্ক করতে পারে না, কারণ আপনি সম্পর্কটিকে ঢাল হিসাবে ব্যবহার করছেন। কিন্তু সাবধান, কিছু মানুষ খুবই জেদি। তারা বলবে, না না, আমি অবশ্যই তোমাকে টাকা দেব, আমি শপথ করছি। এই ধরনের জেদি ভিখারিদের জন্য চাণক্য এমন একটি ব্রহ্মাস্ত্রের বর্ণনা দিয়েছেন যা তাদের সমস্ত অহংকার দূর করে দেবে। এই পদ্ধতিটি এতটাই অকাট্য যে আপনি অবাক হয়ে যাবেন। এই ব্রহ্মাস্ত্র হলো সম্পত্তির বন্ধন, অথবা আধুনিক ভাষায় আমরা যাকে জামানত বলি। চাণক্য স্পষ্টভাবে বলেছেন যে প্রমাণ ছাড়া এবং জামানত ছাড়া দেওয়া অর্থ বালির ওপর ছিটানো জলের মতো। এটি ফেরত পাওয়া অসম্ভব। যদি সামনের ব্যক্তি তাদের শপথ এবং প্রতিশ্রুতিতে এতটাই সত্য হন যে তারা টাকা ফেরত দেবেন, তাহলে তারা আপনাকে গ্যারান্টি দিতে কেন ভয় পাবে? এখানে আপনাকে আপনার আবেগকে এক পাশে রেখে একজন ব্যবসায়ীর মতো কথা বলতে হবে। আপনাকে বলতে হবে, দেখুন, এটাই আমার নিয়ম, আমি আপনাকে টাকা দেব, কিন্তু আমার নীতি এটা বলে যে আমার কষ্টার্জিত অর্থ তোমাকে দেওয়ার জন্য কিছু দামি জিনিস জামানত রাখতে হবে। আমাকে একটি আগামী ডেটের চেক দাও, অথবা আমার কাছে মূল্যবান কিছু রেখে যাও। আপনি এই শর্তটি করার সাথে সাথেই 90% মানুষ রেগে যাবে। তারা বলবে, আরে তুমি আমাকে সন্দেহ করছো, তুমি তো আমার ছোটবেলার বন্ধু, আমার আত্মীয়। এখানে আপনার মন খারাপ করা উচিত নয়। এটা তাদের রাগ নয়, এটা তাদের ধরা পড়ার ভয়। যে ব্যক্তি চেকে স্বাক্ষর করতে ভয় পায়, সে আপনার টাকা ফেরত দিতে চায় না। চাণক্য নীতি বলে যে যে ব্যক্তি লজ্জা এবং সংযম ত্যাগ করে এবং অর্থ লেনদেনে দৃঢ় থাকে, কেবল সেই ব্যক্তি সুখী হয়। যদি তারা গ্যারান্টি দিতে অস্বীকৃতি জানায়, তাহলে ধরে নিন যে আপনি আপনার টাকা ডুবে যাওয়া থেকে বাঁচিয়েছেন। তাদের রাগ করতে দিন, কারণ একজন ডাকান্বিত আত্মীয় একজন অসৎ ঋণ গ্রহীতার চেয়ে অনেক ভালো। কিন্তু এমন কিছু পরিস্থিতি আছে যেখানে আপনি সরাসরি গ্যারান্টি চাইতে পারেন না। তাদের রাগ করতে দিন, কারণ সম্পর্ক খুবই ভঙ্গুর। এমন পরিস্থিতির জন্য চাণক্য পরোক্ষ প্রত্যাখ্যানের কৌশলটি পরামর্শ দিয়েছিলেন, যাকে আজ আমরা তৃতীয় পক্ষের অজুহাত বলবো। এই কৌশলে আপনাকে না বলতে হবে না, বরং অন্য কাউকে অপরাধী করতে হবে। আপনি বলুন, আমি তোমাকে এখনই টাকা দিতাম, কিন্তু আমি কি করতে পারি?
আমার স্ত্রী অথবা আমার বাবা আমার সমস্ত আর্থিক বিষয় সামলান। তারা আমাকে আর্থিক অবস্থা ঠিক রাখার জন্য কঠোর নির্দেশ দিয়েছে। আমি যদি তাদের জিজ্ঞাসা করে টাকা নিই তাহলে বাড়িতে মহাভারত শুরু হবে। দেখুন আপনি কত চালাকি করে আপনার ভালো আচরণ বজায় রেখেছেন এবং প্রত্যাখ্যান করেছেন। এখন যদি তারা জেদ করে তাহলে তারা আপনার সাথে নয়, বরং আপনার বাবা কিংবা স্ত্রীর সাথে কথা বলবে। আর যারা সেখানে উপস্থিতি নেই, এই পদ্ধতি আপনাকে সরাসরি সংঘর্ষ থেকে বাঁচাবে। চাণক্য বলতেন যে একজন জ্ঞানী ব্যক্তি হলেন তিনি, যিনি তার লাঠিতে আঘাত না দিয়েও সাপ মারতে পারেন। কিন্তু ধরে নেওয়া যাক সামনের ব্যক্তিটি খুবই চালাক। সে বলে, ঠিক আছে, তোমার স্ত্রীর সাথে কথা বলো, আমি অপেক্ষা করছি। তাহলে এখন তারা আপনার দরজায় দাঁড়িয়ে আছে। এখানে আপনাকে চাণক্যের পরবর্তী এবং সবচেয়ে চতুর কৌশলটি খেলতে হবে। সেটা হলো অভাবের ভ্রম। লোকেরা আপনার কাছে টাকা চায় কারণ তারা মনে করে আপনার কাছে নগদ টাকা আছে। আপনাকে এই ভ্রম ভাঙতে হবে। আপনাকে তাদের বোঝাতে হবে যে আপনার সম্পদ আছে, কিন্তু এখন সেগুলো উপলব্ধ নেই। আপনি বলুন আপনার কাছে টাকা ছিল, কিন্তু গত সপ্তাহে আমি তা একটি স্থায়ী আমানত বা জমির কিস্তিতে বিনিয়োগ করেছি, সেখানে টাকা আটকে আছে। এখন এমন মোড় আসে যা তাদের হৃদয় ভেঙে দেবে। আপনি বলুন, আমি সেই স্থায়ী আমানত ভেঙে তোমাকে টাকা দিতে পারি, কিন্তু ব্যাংকের নিয়ম হলো যে সময়ের আগে তোলার জন্য 10% জরিমানা দিতে হবে। এর অর্থ হলো আমি যদি 1 লাখ টাকা তুলি তাহলে আমার 10,000 টাকার ক্ষতি হবে। তুমি যদি এই 10,000 টাকার ক্ষতিপূরণ করতে ইচ্ছুক হও তাহলে আমি এখনই টাকা নিয়ে আসব। এটা একটা মাস্টার স্ট্রোক। এই দুনিয়ার কোনো ঋণদাতাই আপনার ক্ষতি মেটাতে রাজি হবে না। তারা সবসময় বিনামূল্যে টাকা খোঁজে। আপনি ক্ষতির হিসাব উপস্থাপন করার সাথে সাথেই তাদের উৎসাহ কম হয়ে যাবে। তারা ভাববে, আমি কেন 500 টাকার বিনিময়ে 5,000 টাকা ক্ষতিপূরণ দেব। তারা বলবে, ও না না, থাকুক, আমি তোমার কোনো ক্ষতি করতে চাই না। এইভাবে আপনি আপনার পকেট থেকে 1 পয়সাও না দিয়ে তাদের ফিরিয়ে দিতে পারবেন। কিন্তু কখনো কখনো জীবন এমন পরিস্থিতির সৃষ্টি করে যেখানে সামনের ব্যক্তি সত্যিই সমস্যায় পড়ে। কেউ হাসপাতালে থাকে, কারোর বাচ্চাদের ফি নিয়েও সমস্যা হয়, অথবা সত্যিকারের সংকট আসে। এই সময় আপনার বিবেক আপনাকে দংশন করতে পারে। এমন সময়ে সাহায্য না করা কি পাপ হবে না? চাণক্য এখানে একটি খুবই সুন্দর এবং নিরাপদ পথ দেখান। চাণক্য বিশ্বাস করতেন যে আচরণ কেবল সমান মর্যাদার মানুষের মধ্যেই অনুশীলন করা উচিত। কিন্তু আপনার চেয়ে দুর্বল কাউকে নিজের উপার্জন দিয়ে আপনি তাদের নিজের শত্রু করে তোলেন। যদি কেউ আপনার কাছে 50,000 টাকা চায় আর আপনি জানেন যে সে তা ফিরিয়ে দিতে পারবে না, তাহলে তাকে টাকা ধার দেবেন না। কারণ যদি আপনি তা করেন তাহলে 3টি জিনিস ঘটবে। প্রথমত, আপনি নিজের টাকা হারাবেন। দ্বিতীয়ত, যখন আপনি ওই টাকা চাইবেন তখন ঝগড়া হবে। আর তৃতীয়ত, সে লজ্জায় আপনার সঙ্গে দেখা করা বন্ধ করে দেবে। এর অর্থ হলো টাকা দিয়ে আপনি সম্পর্ক এবং টাকা দুটোই হারিয়ে ফেলছেন। পরিবর্তে কৌশলগত উদারতা ব্যবহার করুন। তাদের বলুন, ভাই, আমি এখন তোমাকে এই টাকা দিতে পারছি না কারণ আমার টাকা আটকে আছে, কিন্তু আমি তোমার সমস্যা বুঝতে পারছি। আমি তোমাকে 5 বা 10,000 টাকা দিতে পারি আর তোমাকে তা ফেরত দিতে হবে না। এটা আমার পক্ষ থেকে একটি ছোট্ট সাহায্য ভেবে নাও। এটা রাখো। এই পদক্ষেপটি জাদুকরী। এর মানসিক প্রভাব বুঝুন। প্রথমত, আপনি নিজের পকেট থেকে 50,000 বাঁচিয়েছেন, মাত্র 5 থেকে 10,000 খরচ করছেন। দ্বিতীয়ত, আপনি সেই ব্যক্তির চোখে আপনার সম্মান বহুগুণ বাড়িয়ে দিয়েছেন। আপনি তাকে ঋণী করেননি, আপনি তাকে সাহায্য করেছেন। তৃতীয়ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনি ভবিষ্যতের জন্য একটি রেখা টেনে দিয়েছেন। আর যে ব্যক্তি আপনার অনুদান পেয়েছে তার বিবেক তাকে আর আপনার কাছ থেকে কোনো টাকা ধার নিতে দেবে না। সে পরের বার 1 লাখ টাকা চাওয়ার আগে 100 বার ভাববে, কারণ তাদের মনে এটা গেঁথে গেছে যে আপনি গতবার বিনামূল্যে তাদের সাহায্য করেছিলেন। আরও চাওয়া নির্লজ্জতা হবে। একে বলা হয় একটি বড় সমস্যার থেকে স্থায়ীভাবে মুক্তি পেতে সামান্য মূল্য পরিশোধ করা। কিন্তু বন্ধুরা, ছোট ঋণের ক্ষেত্রে এই সবই কার্যকর। কেউ যদি ব্যবসার জন্য, বাড়ি কেনার জন্য অথবা কোনো বড় কাজের জন্য লক্ষ লক্ষ টাকা চায়, তাহলে কি হবে? দাতব্য নীতি এখানে কাজ করবে না। যদি আপনি সামান্যতম ভুলও করেন তাহলে আপনাকে রাস্তায় চলে আসতে হতে পারে। এত বড় সমস্যার সাথে মোকাবিলা করার জন্য চাণক্য কাগজের নথিপত্রের ফাঁদ তৈরি করেছিলেন। এটি এমন একটি ফাঁদ যার মাধ্যমে সবচেয়ে ধূর্ত আত্মীয়রাও প্রতারিত হয়।
যদি তারা তা না করে তাহলে এই ফাঁদ নিশ্চিত করবে যে তোমার ঘাড় সর্বদা নিরাপদ থাকবে। এই চূড়ান্ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং এই অজ্ঞতার কারণে আজ হাজার হাজার পরিবার আদালতের দ্বারস্থ হচ্ছে। যখন পরিমাণ অনেক বেশি তখন কোনো সম্পর্কের মর্যাদাকে কাগজের টুকরোয় মর্যাদার চেয়ে কম গুরুত্বপূর্ণ মনে করবেন না। চাণক্য বলতেন যে লেখাপড়া ছাড়া কোনো বড় লেনদেন ভবিষ্যতের বিরোধের বীজ বপন করে। যদি কোনো আত্মীয় ব্যবসা বা সম্পত্তির নামে লক্ষ লক্ষ টাকা দাবি করে তাহলে আপনার আবেগকে সম্পূর্ণরূপে দূরে সরিয়ে একজন পেশাদার হয়ে উঠুন। আপনাকে সরাসরি বলতে হবে আমি প্রস্তুত, কিন্তু এত বড় অঙ্কের জন্য আমার এবং আমার উকিলের একটি লিখিত চুক্তি এবং একটি আগামী ডেটের চেকের প্রয়োজন হবে। এটি আমার ট্যাক্স রেকর্ড পরিষ্কার রাখার জন্য কেবল একটি আনুষ্ঠানিকতা। লক্ষ্য করুন, আপনি এই সন্দেহকে বলেননি, আপনি এটিকে ট্যাক্স এবং আইন বলেছেন। কোনো আত্মীয় যতই ঘনিষ্ঠ হোক না কেন, যদি তাদের উদ্দেশ্য পরিষ্কার থাকে তবে কাগজপত্রের স্বাক্ষর করতে কোনো সমস্যা হওয়ার কথা নয়। কিন্তু যদি তারা প্রিয়জনের মধ্যে চুক্তি কি অথবা আপনি কি আমার কথা বিশ্বাস করেন না এর মতো অজুহাত দেখাতে শুরু করেন, তাহলে বুঝতে হবে যে আপনি অল্পের জন্য একটি গুরুতর বিপদ থেকে রক্ষা পেয়েছেন। এই প্রত্যাখ্যান তাদের আসল চেহারা। এই সময়ে আপনি কেবল একটু হেসে বলুন, শব্দের মূল্য আছে, কিন্তু আইন কাগজকে সম্মান করে, শব্দকে নয়, এবং আমি আইনের বিরুদ্ধে যেতে পারি না। এখানে আপনি কঠোর নন, জ্ঞানী প্রমাণিত হন। আর অবশেষে চাণক্যের সবচেয়ে তিক্ত কিন্তু সত্য শিক্ষা, সম্পর্কের মূল্য নির্ধারণ। কখনো কখনো আপনাকে কঠিন সিদ্ধান্ত নিতে হয়। একটি সম্পর্কের জন্য কি অর্থ হারানো যোগ্য? যদি কেউ আপনার সাথে সম্পর্ক ছিন্ন করে শুধুমাত্র এই কারণে যে আপনি তাকে টাকা দিতে অস্বীকৃতি জানিয়েছেন, বিশ্বাস করুন সেই সম্পর্ক কখনোই ছিল না। এটা কেবল একটা চুক্তি ছিল যা আপনি অস্বীকৃতি জানালে ভেঙে যায়। এইরকম ফাঁপা সম্পর্কের বোঝা বহন করার চেয়ে একা হেঁটে নিজের কষ্টার্জিত অর্থ রক্ষা করা ভালো। চাণক্য নীতি এই শিক্ষা দেয় যে আত্মরক্ষাই সর্বোচ্চ ধর্ম। যখন আপনি নিজের আর্থিক সীমানা রক্ষা করেন তখন আপনি আসলে নিজেকে এবং আপনার পরিবারের ভবিষ্যৎকে রক্ষা করছেন। না বলা কোনো স্বার্থপরতা নয়, এটা হলো আত্মসম্মান, এটা সাহস। আর মনে রাখুন, এই দুনিয়া তাদের সম্মান করে যারা তাদের সম্পদকে সম্মান করে, আর যারা সবার জন্য তাদের ভান্ডার খুলে দেয় ওই সমস্ত মানুষকে বোকা বলে, উদার নয়। আর ইতিহাস সাক্ষী আছে যে সম্পদ কখনো বোকাদের কাছে থাকে না। তাই আজ থেকে যখনই কেউ আপনার থেকে কোনো ঋণ চায় আতঙ্কিত হবেন না, গভীর নিঃশ্বাস নিন এবং চাণক্যের এই 5টি নিয়ম মনে রাখুন। সময় চাওয়া, প্রশ্ন করা, অভাবের মায়া তৈরি করা, ছোট দান করা এবং কাগজপত্র পূরণ করা। আপনি দেখতে পাবেন যে না বলা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ নয়, বরং সবচেয়ে আরামদায়ক। তো বন্ধুরা, যদি আপনি চাণক্যের এই আর্থিক প্রতিরক্ষা কৌশলে আপনার সমস্যার সমাধান খুঁজে পান তাহলে অবশ্যই কমেন্টে জানান। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন। আর যদি এই ধরনেরই আরও শিক্ষামূলক ভিডিও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।